সকালবেলায় না প্রত্যেক দিন এমনটা হয় না যে চট করে ঘুমটা ভেঙে যায়। জোর করেও কখনো কখনো ঘুমটা ভাঙাতে হয়। মাঝে মাঝে চোখ থেকে ঘুমটা সরতেই চায় না, জোর করেই আমরা কিন্তু উঠতে হচ্ছে খাট থেকে। আর এটা না আমার সাথে হয় এই শীত পড়ে গেলেই, কিছুতেই ইচ্ছে করে না র্যাকের বাইরে আসতে। আর তোমাদের কারোর সাথে এটা হয় কি না জানিও। আর জানি প্রত্যেকের সাথেই এটা হয়ে থাকে। আসলে অনেক রাত করেই আমরা অনেকেই ঘুমোই, আমরা না চাইলেও অনেক রাত হয়ে যায়, সেক্ষেত্রে সকালবেলা ঘুম থেকে উঠতে লেট হয়ে যায়। কিন্তু উপায় থাকে না, সকালে উঠতেই হয়। ওই যে বাচ্চার স্কুল, তারপর হাজবেন্ডদের অফিস, এইসব নিয়ে ইচ্ছে না থাকলেও বাধ্য হয়ে আমাদের কিন্তু ভোরবেলায় উঠতেই হয়। আর বাড়ির সমস্ত কাজগুলোকে গুছিয়ে বাগিয়েও করতে হয়। তো যাই হোক, চলো, আমি মো লাইফস্টাইল ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমাদের আজকের ব্লগটা কিছুটা হলেও ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজ সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখি বেশ একটা ঝলমলে রোদ আর সানি ওয়েদার। আর শীতকালে এই রকম রোদ দেখে কার না ভালো লাগে বলো। আর এখন থেকে বাবুর স্কুল 8টার থেকে, তাই একটু দেরি করেই ওঠা হয়, ওই 6টা নাগাদ। আর 6টার পর উঠে তো চলতেই থাকে, কাজ শুরু হয়ে যায় আর একের পর এক কাজ চলতেই থাকে। আর কখন যে তোমার 1টা বেজে যায় বুঝতেও পারি না। তো যাই হোক, কাজের মাধ্যমে এসব চলতেই থাকবে। আর এই 8-10 মিনিট ভিডিও তোমাদেরকে তো আমি সব কিছু শেয়ার করতে পারি না, তাই চেষ্টা করি মাঝের মধ্যে একটু আলাদা আলাদা করে ভিডিওটা দেবার, তাহলে কি তোমাদেরও ভালো লাগবে আর আমাদেরও তোমাদেরকে দেখাতে ভালো লাগবে। আমরা ডেইলি লাইফস্টাইল ব্লগ যারা করে থাকি তাদের প্রত্যেক দিন একই কাজ থাকে, আর যদি ওইটা চেষ্টা করি আমরা ঘুরিয়ে ফিরিয়ে তোমাদেরকে দেখাতে, তো তোমাদেরও ভালো লাগবে। আর আমারও প্রত্যেক দিন এরকমভাবে যদি কন্টেন্ট করি তো আমারও ভালো লাগবে। তো তাই চেষ্টা করি যে ডেইলি লাইফস্টাইল ব্লগটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে করার, যাতে তোমাদের ভালো লাগে, আর কিছু না। আর কয়েকটা বন্ধু যারা আমাকে কমেন্ট করো তাদের অসংখ্য ধন্যবাদ। এক দুটো কমেন্টও কিন্তু আমার জন্য অনেক মূল্যবান, কারণ আমি বিশাল বড় ব্লগার হয়ে যাইনি যে আমার প্রচুর প্রচুর কমেন্ট আসবে, কিন্তু ওই যে এক দুটো আসে সেটাতেও কিন্তু আমাকে মনে একটা সাহস দেয় ভিডিও করার। মাঝে মধ্যে ভেঙে পড়লেও কিন্তু আবার উৎসাহ আসে যখন ওই কমেন্টগুলো দেখি। তো চলো, এখন চানাচুরটা ঢেলে নিলাম আর রান্নাঘরটাও পরিষ্কার করে নিলাম। আর কাল থেকে অনেকগুলোই কাপড় তোমার জড়ো হয়ে আছে, এগুলো প্রত্যেকটাই শীতের কাপড়। তো শীতের কাপড়গুলো কালকে তোমার রৌদ্রতে দেওয়া হয়েছিল, আর বিকেলবেলা একটু বাইরে গেছিলাম বলে সেগুলো গুছানো বাগানোও হয়নি। তো এই শীতের কাপড়গুলো এখন গুছিয়ে রেখে দিয়ে, আর এগুলো প্রত্যেকটাই তোমাদের দাদা ভাইয়ের আর আমার আছে। এগুলো আগের বছর কাচা হয়েছিল, তো কাচার পর দেখবে আলমারির ভেতরে রেখে দেওয়ার পর একটা কীরকম ঘুমোটে গন্ধ হয়ে যায়। তো তার জন্য একবার কালকে তোমার ছাদে রোদে দিয়ে দিয়েছিলাম। তো এখন রোদ থেকে নামিয়ে সব, তারপর এখন ভালো করে ভাঁজ করে জায়গার মতন রেখে দিই। আর এই শীতকালে এই একটা বিশাল ব্যাপার যে তোমার প্রচুর কাপড় বেরিয়ে যায়, শীতের কাপড়, আর সেগুলো রাখার না আমার একদম জায়গা নেই, আলমারিতে তো একটু জায়গা নেই। তাই এই ডিভানটাই যেহেতু ইউজ হয় না, ছেলের পড়ার ক্ষেত্রে ইউজ হয়, তাই এই ডিভানটের যেখানে বালিশ রাখি তার এক পাশে আমি প্রত্যেকটাকে ভালোভাবে যতগুলো তোমার সোয়েটার বলো দাদা ভাইয়ের আমার ছেলের, সব এক পাশে তোমার সাজিয়ে সাজিয়ে রাখি। আর এই যে ওই ছোট্ট কম্বলটা দেখছো, এটা হচ্ছে আমাদের কপু সোনার। তো এটা এখন তোমার দাদা ভাই গায়ে দেবে না, যেহেতু একবার কাচবে। তারপর ওই যে ছোঁয়াছুঁয়ির ব্যাপার আছে আমাদের, যেহেতু আলমারিতে ছিল তাই একবার কাচতে হবে, তো কাচার পর গোপালকে দেওয়া হবে। আর এখন সোজা চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে কি রান্না করব সেটাই ভাবছিলাম, তো দেখছি প্রত্যেকটা সবজি তোমার অর্ধেকটা কাটা কাটা রয়ে গেছে। তো তার জন্যই ভাবলাম যে আজকে একটু লাউ পোস্ত, আর তোমার এদিকে বাঁধাকপিটাও অর্ধেকটা কিছুটা আছে, তো সেটাই করা যাক। আর দাদাভাই যেহেতু আজকে সানডে বাড়িতে আছে, ছেলেও বাড়িতে আছে, তো এখন যেহেতু পড়তে গেছে, তো পড়ে আসবে, তাদের একটা জলখাবারের ব্যাপার আছে, সেটাও আমি বানিয়ে নিয়েছি অফ ক্যামেরায়, সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো চলো এখন সবজিটা কেটে নেওয়া যাক। আর শীতকাল এসে গেলে একটা সমস্যা মিটে যায়, সেটা হলো তোমার সবজি, প্রচুর সবজি। এখন হয়তো যেহেতু বিয়ের সিজন একটু সবজির দামটা চড়ে আছে, কিন্তু আর তোমার 10-15 দিন বলো, আর এই অঘ্রাণ মাসটা শেষ হলেই কিন্তু সবজির দামটা নেমে যায়, প্রচুর পরিমাণ সবজি পাওয়া যায়। তো কোনো কোনো দিন আমি বাঁধাকপিটা ভাপিয়ে করি, আর এখন যেহেতু শীতের বাঁধাকপি ভাপানোর দরকার হয় না, তাই দেখো আমি মশলা রেডি করে রেখেছিলাম, আলুটাকে এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আর তোমার বাঁধাকপিগুলো দিয়ে দেবো। আমি কিন্তু এতে কোনো জল অ্যাড করবো না, কারণ এখনকার বাঁধাকপিতে তোমার অলরেডি জল বেরোচ্ছে, তাই আমি একটু বেশি বাঁধাকপি আর ফুলকপি যখনই রান্না করি একটু তেলটা বেশি দিয়ে থাকি। আর ফোড়নে একটু তেজপাতা, গোটা গরম মশলা, জিরা দিয়েই থাকি। তো এত বড় কড়াইয়ে রান্না করছি, যেন আমি কতজনের রান্না করছি সেটা তোমরা বুঝতেই পারছো। ব্যাস 3টে লোকের রান্না, তাও আবার ছেলের পছন্দ হলে খাবে, না হলে খাবে না।
আর তোমরা ভাববে হয়তো আজকে সানডে কোনো রকম আজ জাতীয় খাবার নেই, কিন্তু আজ আর ইচ্ছে করলো না। কয়েকদিন ধরে মাছ, ডিম, মাংস এগুলো খাওয়া হচ্ছিলো বলে আর কিন্তু আজকে বানালাম না। তো আজকে নিরামিষ দিয়ে রান্নাগুলো করেছিলাম। আর ওইদিকে দেখলেই বাঁধাকপিটা চাপিয়ে ঢাকা চাপা দিয়ে কাপড়গুলো কাচা হয়ে গেছিলো সকালে। আর তোমাদের দাদাভাইও অনেকগুলো কাপড় কেচেছে, তো ছাদেই মেলেছে। আর এই রোদটা কি মিষ্টি লাগছে গায়ে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আজকে যদিও শীতটা সেরকম নেই, কালকে প্রচণ্ড ঠান্ডা লাগছিল সকালবেলায়, কিন্তু আজকে সেরকমভাবে নেই। আর সোয়েটার তো ভোর হলেই পরতে হচ্ছে। তো এখন চলো কাপড়গুলো রোদে মেলে দিই। ঘন্টাখানিক দিলেই কিন্তু শীতে একটা জিনিস ভালো, দেখবে ঘন্টাখানিক যদি তুমি রোদে কাপড়গুলো দিয়ে দাও তাহলে কিন্তু সেগুলো সঙ্গে সঙ্গে শুকিয়েও যায়। আর রোদে তো দুপুরবেলায় আমাদের সবারই বসা হয়। তা আমি কিন্তু ছাদের মধ্যে ঘুমোই না মানে দুপুরবেলাতে, কারণ আমি দেখেছি দুপুরে যখন ছাদে ঘুমোবো, যেই নিচে যাব তখন কিন্তু বেশ একটা শীত লাগে, তাই আমি ঘরেই কিন্তু ঘুমিয়ে থাকি। তো চলো এখন তরকারিটা নামিয়ে নিই। তো দেখো বাঁধাকপির জলটা একদম শুকিয়ে গেছে আর একদম টান টান হয়ে গেছে। আর নামাবার সময় আমি একটু ঘি আর তোমার একটু চিনি দিয়ে থাকি, তাহলে কিন্তু খেতেও ভালো লাগে। আর এই যে তোমরা একবার ধনেপাতা দিয়ে ট্রাই করবে, ধনেপাতা দিয়ে কিন্তু বাঁধাকপি করলে কিন্তু ভীষণ টেস্টি হয়। আর এই শীতকাল ভর্তি কিন্তু আমি একটু করে ধনেপাতা বাঁধাকপিতে দেবোই নামাবার সময়, আমার খেতে যেহেতু ভালো লাগে। তো চলো এখন বাঁধাকপিটা নামিয়ে তারপর লাউ পোস্তটা চাপিয়ে দেবো। আর বাঁধাকপি কিন্তু একটু টাইট টাইটই ভালো লাগে, ওই তোমার গালাগা লাগা যেটা হয় সেটা আমার একদমই পছন্দ নয়, আর আমার ছেলেরও নয়। তো সেই জন্য আমি কিন্তু বেশিরভাগ সময় বাঁধাকপিটা গালাগা লাগাই করে থাকি, মানে ওই টাইট টাইপের। তো চলো এখন বাঁধাকপিটা নামিয়ে কড়াইটা ধুয়ে তারপর লাউ পোস্তটা চাপিয়ে দেবো। পেঁয়াজ শাকও আনা হয়েছিল, ভেবেছিলাম পেঁয়াজ শাকের পোস্ত করব, তো যেহেতু বড়মশাই বলে বসলেন যে না লাউ পোস্তটাই খাবো। আসলে ঘরে একটা দিনই তো ভাত খায়, তো একটু ইচ্ছে করে ভালোভাবেই খাবে। আর বাকি দিন তো বুঝতেই পারছো অফিসের জন্য তাকে তোমার টিফিনটা বানিয়ে দিতে হয়, রুটিটাই খেয়ে থাকে। তো আজকে যেহেতু ভাত খায় তাই একটু বললো নিরামিষ করো, আর ভালো করেই করো, যা করবে তো সেটাই করছি। তো দেখো এখন লাউটা ফোড়ন দিয়ে, তেজপাতা ফোড়ন আর তোমার কালো জিরে ফোড়ন দিয়ে চাপিয়ে দিলাম। এখন জলটা বেরিয়ে যাক, তারপর পোস্তটা দিয়ে নামিয়ে নেবো। আর ভেবেছিলাম বড়ি দিয়ে করবো, তো বড়িটা এমনি শুকনো হাতে। এরপর তোমাদের সাথে সোজা দেখা হচ্ছে একবারেই রাত্রেবেলায়। আমরা চলে এসেছিলাম ননদের বাড়িতে, যেখানে রাস উৎসব হয়। তো এটা আমাদের আসানসোলের তোমার হীরাপুর বলে একটা জায়গা আছে, সেখানেই হয়। আর আমার বাপের বাড়ি এখান থেকে সামনেই। তো সেখানেই আমরা গেছিলাম সবাই মিলে, আমরা যত যারা বাচ্চারা আছে সবাই মিলে ননদের বাড়ি গেছিলাম রাস দেখতে। আর দেখো এই মুহূর্তে এখন ঠাকুরকে বাইরে বের করা হচ্ছে মন্দির থেকে। আর এখন রাত্রি কিন্তু 10:30 বাজে। 10:30টার সময় ঠাকুর মন্দিরে, মেন মন্দিরে যত তোমার ঠাকুর আছে মদন গোপালের, সব ঠাকুরগুলোকে একবারই বের করা হয়। আর এই রকমই আনন্দের সাথে কিন্তু মদন গোপালকে বের করা হয়। তো দেখতেই পাচ্ছ সবাই কি আনন্দে তোমার ঠাকুরকে বের করছে। তো তোমাদের সাথে ছোট্ট করে ভিডিওটাই শেয়ার করছি, অবশ্যই তোমাদের ভালো লাগবে জানি। তো দেখো তোমরা দেখতে থাকো। ঠাকুরকে দেখো মেন মন্দির থেকে এখন এই যে সামনের মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, এই মন্দিরে রাখা হবে। আবার ভোরবেলায় তোমার সেম এই মন্দির থেকে আবার ওখানে নেওয়া যাওয়া হবে। আর এটা পরপর 3 দিন হয়। আবার কালকে তোমার মানে সন্ধেবেলায় কি 8টা 7:30টার সময় আবার বেরোবে, কিন্তু কালকে আবার সব ঠাকুর বেরোবে না, কালকের থেকে শুধু একটাই ঠাকুর বেরোবে মদন গোপাল। আর পরশু দিনও তাই। তো এরকমভাবে 3 দিন ধরে অনুষ্ঠান হয়, তারপর যাত্রা হয়, মানে 7 দিন ধরে এই রাস উৎসব চলতে থাকে। আর ভীষণ ভালো লাগে। আর আমাদের কিন্তু এখানের এই মন্দিরটি বিখ্যাত। তো দেখো আবার ঠাকুরকে আনতে যাওয়া হচ্ছে, মানে একটা ঠাকুর আনা হলো, আবার পরবর্তী যে ঠাকুরগুলো আছে সেগুলোকে আনা হবে। তো প্রত্যেকটা ঠাকুরকে এরকম আনন্দ উৎসবের সাথে আনা হয়, মানে এক একটা দল থাকে বাজনার, তারা নেচে নেচে নিয়ে আসে আবার রেখে আসে। তো প্রত্যেকটা তো দেখানো সম্ভব নয়, তো যেটুকু পারলাম তোমাদেরকে আমি শেয়ার করছি। আর প্রচণ্ড ভিড়, এর মধ্যে ক্যামেরা করা মুশকিল হলো, তবুও আমি দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। তো দেখে অবশ্যই তোমাদের ভালো লাগছে, তো দেখতে থাকো। তো এই যে এইখানে দেখতে পাচ্ছ, এখানে প্রত্যেকটি ঠাকুরকে বসানো হয়। তো তোমাদেরকে একটু আমি ঘুরে দেখিয়ে দিই। মেন মন্দির থেকে এখানে আনা হয়েছে, আবার ভোরবেলায় 4টা তোমার 3:30 4টা নাগাদ আবার এখান থেকে মেন মন্দিরে ঠাকুরকে রাখা হবে। তো এটাই হচ্ছে এখানে রাসের নিয়ম। তো প্রত্যেকটা ছোট বড় মদন গোপালের যত রকমের মূর্তি আছে সবগুলোকে কিন্তু বের করা হয়। তো তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি, তো দেখতে থাকো তোমরা। আর মেন যেটা মদন গোপাল আছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এটা হচ্ছে বড়, যেগুলো ছিল সব ছোট ছোট। আর এই যে এখানে তোমার মদন গোপালের বড় মূর্তিটা। তা আমি যে কোনো উপায়ে একটু একটু করে ভিডিও করেছি, যেহেতু প্রচণ্ড ভিড় তার জন্যে।
তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতন এইটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে সুস্থ রেখো, আর মুখে একটা সবসময় বড় স্মাইল রেখো। টাটা।